কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের বিস্ফোরা নেতাদের তালিকা হচ্ছে। এই বিস্ফোরা নেতারা দলের জন্য বোঝা, তাই তাদের বাদ দেওয়ার চিন্তা ভাবনা করা হচ্ছে। এমন নেতাদের বাদ দিয়ে আওয়ামী লীগে শুরু হয়েছে দলটি পুনর্গঠনের প্রক্রিয়া। এরই মধ্যে নির্বাচনের পর থেকে আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের অনেক নেতা বাংলাদেশে ফিরেছে। দলের নেতাকর্মীরা বিভিন্ন জায়গায় মিছিল করছে, কার্যক্রম চালাচ্ছে। এমন বাস্তবতায় দলটি তার সাংগঠনিক কাঠামোকে নতুনভাবে সাজানোর সিদ্ধান্ত নিয়েছে। দলটির একাধিক সূত্রে জানা গেছে, এই পুনর্গঠন প্রক্রিয়ায় কপাল পুড়তে যাচ্ছে শীর্ষ অনেক নেতার। বিশেষ করে 5ই আগস্টের পর থেকে যারা ইউরোপ, আমেরিকা বা কানাডায় বসবাস করা শুরু করেছেন, এমন নেতাদের আর দলের শীর্ষ পর্যায়ে না রাখার সিদ্ধান্ত হয়েছে। 5ই আগস্টের পর থেকে দলীয় কার্যক্রম থেকে বিচ্ছিন্ন, অযোগ্য কিংবা বিতর্কিত ব্যক্তিদের বাদ দিয়ে নতুন নেতৃত্বকে সামনে আনার উদ্যোগ নেওয়া হয়েছে। দলটির একাধিক সূত্রে জানা গেছে, দল পুনর্গঠনের জন্য যে 3 স্তরের পরিকল্পনা নেওয়া হয়েছে, তাতে জেলা ও মহানগর পর্যায়ে অনেক নতুন মুখ উঠে আসবে, যারা 5ই আগস্টের পর থেকে হামলা মামলা সামলে সংগঠনের হাল ধরে রেখেছেন। তাদের অনেককে দায়িত্ব দেওয়া হতে পারে। স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি শুরু হলে দলের জেলা পর্যায়ের কমিটিগুলো পুনর্গঠন করা হতে পারে। আর দলের কার্যক্রমের উপর নিষেধাজ্ঞা প্রত্যাহারের জন্য দেশে আইনি লড়াইয়ের প্রস্তুতি নেওয়ার পাশাপাশি আন্তর্জাতিক মহলে যোগাযোগও বাড়াচ্ছে দলটি। বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে। 2024 সালের 5ই আগস্টের পর থেকে আওয়ামী লীগ চরম অস্তিত্ব সংকটের মুখোমুখি হয়েছিল। দলটির শীর্ষ পর্যায়ের প্রায় সকল নেতা হয় কারাবন্দী, না হয় আত্মগোপনে অথবা দেশের বাইরে চলে যান। 2025 সালের 10ই মে অন্তর্বর্তীকালীন সরকার নির্বাহী আদেশে দলটির কার্যক্রম নিষিদ্ধ করার পর থেকে আওয়ামী লীগ আনুষ্ঠানিকভাবে কোনো কর্মসূচি পালন করতে পারেনি। তবে রাজনৈতিক বিশ্লেষকেরা মনে করেন, একটি দীর্ঘস্থায়ী ও শক্তিশালী তৃণমূল কাঠামো থাকায় দল হিসেবে আওয়ামী লীগ একেবারে নিশ্চিহ্ন হয়ে যায়নি। তার প্রমাণ মিলেছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে। নিবন্ধন স্থগিত থাকায় এই নির্বাচনে দলটি অংশ নিতে পারেনি। কিন্তু দলটির বড় ভোট ব্যাংক নিশ্চিত করতে বিএনপি ও জামাত ইসলামী সহ সব রাজনৈতিক দলের নেতাদের প্রকাশ্যে আওয়ামী লীগের ভোটারদের কাছে ভোট চাইতে দেখা গিয়েছিল। নির্বাচনের মধ্য দিয়ে রাজনৈতিক সরকার ক্ষমতায় আসার পরপরই আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের নেতারা দেশে ফিরতে শুরু করেছে। দলীয় সূত্র এবং একাধিক নেতার সঙ্গে কথা বলে জানা গেছে, আওয়ামী লীগের পুনর্গঠনের একটি 3 স্তরের পরিকল্পনা নেওয়া হয়েছে। প্রথম স্তরে আছে দলের নেতা কর্মীদের দেশে ফেরানো। যাদের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা নেই, তাদের প্রায় সবাইকে দেশে ফেরার নির্দেশ দেওয়া হয়েছে। দ্বিতীয় স্তরে দেশে ফেরার পর সাংগঠনিক তৎপরতা বাড়ানো এবং স্থানীয় নির্বাচনে অংশ নেওয়ার প্রস্তুতি নেওয়া। এটাকে স্থানীয় রাজনীতিতে এন্ট্রি পয়েন্ট হিসেবে দেখছেন আওয়ামী লীগের নেতারা। এছাড়া পেশাজীবী সংগঠনগুলোর নির্বাচনের প্রভাব বজায় রাখারও সিদ্ধান্ত হয়েছে। পেশাজীবী সংগঠনের নির্বাচনে দলীয় রাজনীতির প্রভাব থাকলেও তা কম তীব্র, তাই এটাকে সহজ মনে করছেন নেতারা। সবশেষ দলটির কার্যক্রমের উপর নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং আইনি লড়াই। দলটির কার্যক্রমের উপর থাকা নিষেধাজ্ঞা প্রত্যাহারের জন্য সরকার ও আন্তর্জাতিক মহলের সঙ্গে যোগাযোগ বাড়ানোর পরিকল্পনা রয়েছে। পাশাপাশি কারাগারে থাকা নেতাকর্মীদের জামিনের বিষয়টিতে জোর দেওয়া হবে বলে দলটির একাধিক শীর্ষ নেতা জানিয়েছেন। কলকাতার একাধিক সূত্রে জানা গেছে, কলকাতার প্রান্তে দ্রুত বাড়তে থাকা পরিকল্পিত উপশহর নিউ টাউন 2024 সালের 5ই আগস্টের পর এক ধরনের মিনি ঢাকাতে পরিণত হয়েছিল। আওয়ামী লীগ নেতাদের একটা বিরাট অংশ ওই এলাকায় থাকতেন। কলকাতার শপিং মলের জনাকীর্ণ ফুড কোর্টে কিংবা পার্কের বেঞ্চে বসে অনেক সময় ভিডিও কলে এই নেতারা প্রতিদিন বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করতেন। সূত্রগুলো বলছে, গত 1 মাসে কলকাতার নিউ টাউনের এই আড্ডা কমে গেছে, কারণ দলটির নেতাদের অনেকেই বাংলাদেশে ফিরেছেন। ঢাকা সহ বিভিন্ন জেলা ও উপজেলায় দলটির নেতা কর্মীরা কার্যালয়ে প্রবেশের চেষ্টা করেছেন, কোথাও কোথাও অবস্থানও নিয়েছেন। দলটির শীর্ষস্থানীয় কয়েকজন নেতা মনে করেন, সরকার ও প্রশাসনের উপর মহল থেকে সবুজ সংকেত পেলে ইতিবাচক ধারার রাজনীতিতে ফিরবেন তারা। এর মধ্যে কলকাতায় থাকা নেতাদের একটি দল দিল্লিতে গিয়ে দলের সভানেত্রী শেখ হাসিনার সাথে সাক্ষাৎ করবেন। তারপরই ওই দলটি বাংলাদেশে ফিরবে। দলটির সূত্রে জানা গেছে, শেখ হাসিনা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর ভার্চুয়ালি নেতা কর্মীদের সঙ্গে কথা বলেছেন। এর মধ্যে অন্তত 2টি বড় কর্মসূচিতে আত্মগোপনে থাকা নেতা কর্মীদের দেশে ফেরার তাগিদ দিয়েছেন তিনি। পাশাপাশি স্থানীয় নির্বাচনের জন্য এখন থেকেই প্রস্তুতি নেওয়ার পরামর্শ দিয়েছেন।
দলের শীর্ষ নেতাদের সাথে একটি বৈঠকে শেখ হাসিনা দল পুনর্গঠনেরও কথা বলেছেন। সেক্ষেত্রে সবচেয়ে বড় প্রশ্ন হলো শীর্ষ পর্যায় থেকে কাদের বাদ দেওয়া হবে। দলটির অভ্যন্তরীণ সূত্রে জানা গেছে শেখ হাসিনা নিজেই অনেক প্রভাবশালী নেতাকে তাদের ব্যর্থতার জন্য দায়ী করেছেন। শেখ হাসিনা বর্তমানে দেশীয় অবস্থানরত নেতাদের মধ্যে অপেক্ষাকৃত কম পরিচিত, কিন্তু মাঠ পর্যায়ে দক্ষ কর্মীদের দায়িত্ব দেওয়ার পরিকল্পনা করছেন। জেলা ও মহানগর পর্যায়ে অনেক নতুন মুখ উঠে আসছে, যারা 5ই আগস্টের পর থেকে হামলা মামলা সামলে সংগঠনের হাল ধরে রেখেছেন। আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের নেতারা বলছেন, বর্তমান বাস্তবতায় আওয়ামী লীগ তার সাংগঠনিক কাঠামোকে নতুনভাবে সাজাতে চাইছে। এ লক্ষ্যে দীর্ঘদিন ধরে দলীয় কার্যক্রম থেকে বিচ্ছিন্ন, অযোগ্য কিংবা বিতর্কিত ব্যক্তিদের বাদ দিয়ে নতুন নেতৃত্বকে সামনে আনার উদ্যোগ নেওয়া হয়েছে। বিশেষ করে ত্যাগী, আদর্শবান এবং মাঠ পর্যায়ের সক্রিয় নেতা কর্মীদের গুরুত্ব দেওয়া হচ্ছে পুনর্গঠনের এই প্রক্রিয়ায়। দর্শক, আওয়ামী লীগের সর্বশেষ জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল 2023 সালে। ওই সম্মেলনে 81 সদস্যের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ গঠিত হয়েছিল। এই কমিটির সভাপতি মণ্ডলীতে ছিলেন 19 জন নেতা। সভাপতি মণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরী সরকার পতনের পর মারা যান। কাজী জাফরুল্লাহ, আব্দুর রাজ্জাক, ফারুক খান, শাহজাহান খান, মোস্তফা জালাল মহিউদ্দিন এবং কামরুল ইসলাম কারাগারে। এছাড়া ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন গ্রেপ্তার হলেও গত বছর আগস্টে তার শারীরিক অবস্থার অবনতি হলে জামিনে মুক্তি পান। সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ভারতে আছেন। কেন্দ্রীয় কমিটির নেতাদের মধ্যে যুগ্ম সাধারণ সম্পাদক দীপু মনি, প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুস সোবহান গোলাপ ও সাংগঠনিক সম্পাদক আহমেদ হোসেন গ্রেপ্তার হয়েছেন। দলটির একাধিক সূত্রে জানা গেছে 81 সদস্যের কেন্দ্রীয় কমিটির মধ্যে বিদেশে আছেন প্রায় 35 থেকে 40 জন, কারাগারে আছেন প্রায় 15 থেকে 20 জন এবং দেশে আত্মগোপনে আছেন বাকিরা। মাত্র হাতে গোনা কয়েকজন প্রকাশ্যে রয়েছেন, তাদের কারণে অকারণে বাড়িতে হামলার ঘটনা ঘটছে। আওয়ামী লীগের নেতাদের মধ্যে বেশ কয়েকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, মোটা দাগে ভারত, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র ও কানাডা, এই 4 দেশে আওয়ামী লীগের নেতাদের উপস্থিতি সবচেয়ে বেশি। আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ সহ দলটির অঙ্গ সংগঠনের নেতাদের মধ্যে ভারতে ছিলেন 765 জন। আবার কিছু নেতা আছেন অন্য দেশ থেকে ভারতে আসা যাওয়া করেন। দলটির গঠনতন্ত্র অনুযায়ী কেন্দ্রীয় কমিটির যে কোনো পরিবর্তনের জন্য কাউন্সিল বা জাতীয় সম্মেলনের প্রয়োজন হয়, কিন্তু নিষেধাজ্ঞার মধ্যে কাউন্সিল ডাকা সম্ভব নয়। সেক্ষেত্রে বিকল্প পথ হিসেবে অ্যাডহক কমিটি বা জরুরি আহ্বায়ক কমিটি গঠনের কথা ভাবা হচ্ছে বলে জানা গেছে। দলীয় সূত্র বলছে, শেখ হাসিনা নিজেই এই কমিটির সভাপতি থাকবেন, যদিও অন্তর্বর্তী সরকার আমলে শেখ হাসিনাকে বাদ দিয়ে রিফাইন্ড আওয়ামী লীগ গঠনের কথা শোনা গিয়েছিল। তবে দেশে ও দেশের বাইরে থেকে করা ওই চেষ্টা ভেস্তে গেছে। দলটির সাধারণ সম্পাদক পদে কে আসবেন সেটা নিয়ে এখন বেশ আলোচনায় চলছে। ওবায়দুল কাদেরের ভবিষ্যৎ নিয়ে দলের মধ্যে প্রশ্ন আছে। এমনকি শেখ হাসিনা নিজেই এখনো পর্যন্ত ওবায়দুল কাদেরকে ডেকে পাঠাননি। হাসান মাহমুদ, খালেদ মাহমুদ চৌধুরী ও মাহবুব আলম হানিফের মতো নেতারা এখনো শেখ হাসিনার সাথে সাক্ষাৎ করতে পারেননি। দল পুনর্গঠনের ক্ষেত্রে বিস্ফোরা নেতাদের একটি তালিকা তৈরি করা হচ্ছে। এটাকে বলা হচ্ছে পুনর্গঠন তালিকা, যেখানে বাদ দেওয়া হয়েছে দলের শীর্ষ অনেক নেতাকে। দলটির যেসব নেতা ইউরোপ, আমেরিকা বা কানাডাতে আছেন, তাদের কপাল যে পুড়ছে এটি নিশ্চিত হওয়া গেছে। দলের নেতা কর্মীরা মনে করেন 5ই আগস্টের পর যারা ইউরোপ, আমেরিকা ও কানাডাতে আছেন, তাদের প্রায় সবার বিরুদ্ধে দুর্নীতির গুরুতর অভিযোগ আছে। এসব নেতাদের অনেকেই গত 1.5 বছরে দিল্লিতে গিয়ে শেখ হাসিনার সাথে সাক্ষাৎ করার চেষ্টা করেও সফল হননি। যে নেতারা দেশে আছেন এবং গ্রহণযোগ্যতা আছে, তাদেরকে সামনে নিয়ে আসার চেষ্টা করা হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে দ্বাদশ সংসদের অনেক এমপিকে বাদ দেওয়া হতে পারে। এসব এমপির একটি বড় অংশ এখন দেশে নেই। যারা আছেন তাদের মধ্যে অনেকে পরিচয় গোপন করে আছেন, কিন্তু এই সংসদ সদস্যদের মধ্যে যারা তাদের এলাকায় উন্নয়নমূলক কাজের জন্য পরিচিত ছিলেন এবং যাদের বিরুদ্ধে দমনপীড়ন ও দুর্নীতির অভিযোগ নেই, তাদের দায়িত্ব দেয়া হতে পারে। শেখ হাসিনা বর্তমানে দেশে অবস্থানরত নেতাদের মধ্যে অপেক্ষাকৃত কম পরিচিত, কিন্তু মাঠ পর্যায়ে দক্ষ কর্মীদের দায়িত্ব দেওয়ার পরিকল্পনা করছেন। জেলা ও মহানগর পর্যায়ে অনেক নতুন মুখ উঠে আসছে, যারা 5ই আগস্টের পর থেকে হামলা মামলা সামলে সংগঠনের হাল ধরে রেখেছেন। তাদের অনেককে দায়িত্ব দেওয়া হতে পারে। স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি শুরু হলে দলের জেলা পর্যায়ের কমিটিগুলো পুনর্গঠন করা হতে পারে। এই প্রক্রিয়ায় স্থানীয়ভাবে গ্রহণযোগ্য নেতাদেরই দায়িত্ব দেওয়া হবে। দলীয় সূত্র বলছে,
প্রতিটি জেলায় একটি করে অ্যাডহক কমিটি গঠন করার পরিকল্পনা আছে। এই কমিটি সংশ্লিষ্ট জেলায় স্থানীয় নির্বাচনের প্রস্তুতি নেবে এবং দলের সংগঠন পুনরায় দাঁড় করানোর কাজ করবে। স্থানীয় সরকার নির্বাচনকে আওয়ামী লীগ এন্ট্রি পয়েন্ট হিসেবে দেখছে। আওয়ামী লীগের কৌশল হলো নিষেধাজ্ঞা থাকলে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নিজেদের সমর্থকদের দাঁড় করানো, নিষেধাজ্ঞা উঠে গেলে আনুষ্ঠানিকভাবে দলীয় প্রতীকে অংশ নেওয়া। দল পুনর্গঠনের পাশাপাশি আন্তর্জাতিক পর্যায়ে যোগাযোগ বাড়াচ্ছে দলটি। বিশেষ করে আওয়ামী লীগের কার্যক্রমের উপর নিষেধাজ্ঞা তোলার ক্ষেত্রে আন্তর্জাতিক চাপ বাড়ানোর কৌশল নেওয়া হয়েছে। এক্ষেত্রে 3টি লবিস্ট গ্রুপের সাথে এরই মধ্যে কাজ শুরু করেছে দলটি। আওয়ামী লীগের একাধিক সূত্র বলছে, দল পুনর্গঠনের এই উদ্যোগ তাদের জন্য একটি গুরুত্বপূর্ণ মোড় ঘোরানোর প্রচেষ্টা। অতীতে বিভিন্ন সময় রাজনৈতিক সংকট, সামরিক শাসন এবং দমন পীড়নের মুখে পড়েও দলটি টিকে থেকেছে এবং পুনরায় সংগঠিত হয়েছে। ফলে বর্তমান পরিস্থিতিকেও সেই ধারাবাহিকতায় অংশ হিসেবে দেখছেন অনেকে। দলটির তৃণমূল পর্যায়ের কয়েকজন নেতা যারা ভারত থেকে ফিরে এসেছেন, তারা নাম প্রকাশ না করার শর্তে বলেছেন, দীর্ঘদিন ধরে উপেক্ষিত ও বঞ্চিত কর্মীদের সামনে আসার সুযোগ তৈরি হবে এই পুনর্গঠনের মাধ্যমে। বিশেষ করে অন্তর্বর্তী সরকার আমলে রিফাইন্ড আওয়ামী লীগ ইস্যুতে অনেক বিশ্লেষক 1976 সালের পরের আওয়ামী লীগের রেফারেন্স টেনে এনেছিলেন, কিন্তু 1/11-এর তিক্ত অভিজ্ঞতা থাকায় কোনো নেতাই সংস্কারবাদী আওয়ামী লীগে সাড়া দেয়নি। এখন দলের ভিতরে নতুন নেতৃত্ব তৈরির বিষয়টিকেও বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে বলে দাবি করছেন দলটি নেতারা। এক মাসেই কি উষ্টা খেয়ে পড়ার উপক্রম নতুন সরকার, বিপাকে বিএনপি সরকার? এই বিষয়গুলো নিয়ে কথা বলতে চাই। সরকারের বয়স সবে মাত্র 1 মাস পেরিয়ে গেছে। 1 মাস যেতে না যেতে খুব বড় ধরনের সংকট ইতিমধ্যে শুরু হয়ে গেছে। সবচেয়ে বড় সংকট যেটি দেখা দিয়েছে, এই যে আমরা একটা বিরাট উৎসব, বাংলাদেশের মুসলমান যেহেতু বেশিরভাগ মানুষ, এটা বিশাল উৎসব গেল ঈদুল ফিতর। ঈদুল ফিতর 2 দিন আগে গেছে, আজকে 3য় দিন বলা যায়। 3য় দিনে রাজধানী শহর সারা বাংলাদেশের পেট্রোল পাম্পগুলোর দৃশ্য যদি দেখেন, তেল নেই, হাহাকার। গতকাল পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন একটা বিবৃতি দিয়েছে যে কোনো মুহূর্তে পেট্রোল পাম্পগুলো বন্ধ হয়ে যেতে পারে। এর 2টি কারণ। এর প্রধান কারণ হচ্ছে তেলের সংকট, তেল যেভাবে তারা চাইছে সেভাবে তেল পাচ্ছে না। আর দ্বিতীয়ত নিরাপত্তাজনিত সংকট, তেল না পেয়ে মানুষ মববাজি বা সহিংসতা করতে পারে, এই আশঙ্কায় অ্যাসোসিয়েশন বলছে যে কোনো সময় পেট্রোল পাম্প বন্ধ হয়ে যেতে পারে। এটি একটি খবর। আরেকটি খবর, আজকে ঠাকুরগাঁয় বিএনপি মহাসচিব এবং বর্তমান সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলছেন যে তেলের দাম বাড়তে পারে এবং নিত্য পণ্যের দাম বাড়তে পারে। একদিকে সমস্যা, আমরা গভীর সমস্যার মধ্যে আছি, অন্যদিকে সমস্যা আরো বাড়িয়ে দিচ্ছেন এই সরকারের লোকজন এই ধরনের কথাবার্তা বলে। অর্থাৎ আগাম ক্রাইসিসটা আগাম তৈরি করবার এক প্রকার সুযোগ দিচ্ছে। সেটি আমরা বুঝতে চেষ্টা করি যে বর্তমান সাধারণ মানুষের পকেটে টান পড়ছে এমনি, প্রতিদিন বাজারে গিয়ে মানুষ দিশে হারায়। কিন্তু এই সংকটের মাঝে যখন সরকারের দায়িত্বশীল জায়গা থেকে, বিশেষ করে মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপির সেকেন্ড ইন কমান্ড, সেকেন্ড ম্যান তারেক রহমানের পরেই তার অবস্থান, তার মতো মানুষের কণ্ঠ থেকে যখন এই ধরনের কথা আসে, তখন স্বাভাবিকভাবে সংকটটা কোথায় গিয়ে দাঁড়াতে পারে এটি চিন্তার বিষয়। বর্তমান সরকারের শীর্ষ ব্যক্তিদের ভূমিকা এবং বিগত শেখ হাসিনা সরকারের শাসন আমলের যে ক্রাইসিস ম্যানেজমেন্টের সাথে বর্তমান পরিস্থিতির একটা আমরা তুলনামূলক চিত্র দেখব। দেখুন, একটি দেশের বাজার নিয়ন্ত্রণ নির্ভর করে মনস্তাত্ত্বিক দিকের ওপর। যখন রাষ্ট্রের নীতি নির্ধারক পর্যায়ের কোনো ব্যক্তি বা গুরুত্বপূর্ণ রাজনৈতিক ব্যক্তিত্ব প্রকাশ্যে বলেন যে জ্বালানি তেলের দাম বা চাল ডালের দাম বাড়বে, তখন ব্যবসায়ীদের মধ্যে এক ধরনের মজুত করার প্রবণতা তৈরি হয়। আমরা দেখেছি বর্তমানে যারা দেশ পরিচালনা করছেন বা যারা গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ে আছেন, তারা অনেকটা পূর্বাভাস দেওয়ার মতো করে দুঃসংবাদ দিচ্ছেন। প্রশ্ন হলো, আপনারা কি আবহাওয়া অধিদপ্তর যে শুধু পূর্বাভাস দেবেন? আপনারা তো সরকার, আপনাদের কাজ তো দাম কমানো, আগাম ঘোষণা দিয়ে সিন্ডিকেটকে সুযোগ করে দেওয়া নয়।
এই আগাম ঘোষণার ফলে বাজারে যে কৃত্রিম সংকট তৈরি হয় তার দায়ভার কে নেবে? এটি কি স্রেফ অযোগ্যতা নাকি গভীর চক্রান্ত? মনে রাখতে হবে, পৃথিবী কখনোই সমস্যার বাইরে ছিল না। আমরা বিগত 16 বছরের আওয়ামী লীগ সরকারের সময়টা দেখেছি। করোনা মহামারী ছিল, রাশিয়া ইউক্রেন যুদ্ধ ছিল, বৈশ্বিক মুদ্রাস্ফীতি ছিল, কিন্তু কোনো অজুহাত দিয়ে কি তখন জনগণের পেট ভরিয়েছে? না, পেট ভরায়নি। ক্রাইসিস ম্যানেজ করাটাই জনগণকে স্বস্তি দিয়েছে, শান্তি দিয়েছে। একজন সাধারণ নাগরিক হিসেবে আমরা বুঝি সরকার মানেই হচ্ছে সমাধান। মানুষ আপনাদের ভোট দিয়েছে বা ক্ষমতায় বসিয়েছে সংকটের কথা শোনার জন্য নয়, সংকট সমাধানের জন্য। আপনি যখন সরকারে বসেন তখন বৈশ্বিক সংকট বলে পার পাওয়ার সুযোগ নেই। বিশ্বের অন্য দেশগুলো যদি তাদের নাগরিকদের স্বস্তি দিতে পারে, তবে আমাদের এখানে কেন হাহাকার? মনে রাখবেন, ক্রাইসিস ম্যানেজ করতে না পারা মানেই হলো প্রশাসনিক ব্যর্থতা। আর এই ব্যর্থতার বোঝা যখন সাধারণ মানুষের ঘাড়ে চাপে, তখন সরকারের নৈতিক অবস্থান নড়বড়ে হয়ে পড়ে। ইতিহাস বড্ড নিষ্ঠুর, মানুষ তুলনা করতে পছন্দ করে। আমরা যদি নিকট অতীতের দিকে তাকাই, তবে দেখব শেখ হাসিনা যখন ক্ষমতায় ছিলেন তখন বড় বড় বৈশ্বিক সংকট তিনি কিভাবে সামলেছেন তা দেশের মানুষের স্মৃতিতে এখনো তাজা। করোনার সময় যখন বিশ্ব অর্থনীতি থমকে গিয়েছিল, তখন বাংলাদেশে কিন্তু খাদ্যাভাব দেখা দেয়নি। তিনি কঠোর হাতে বাজার নিয়ন্ত্রণ এবং ত্রাণ কার্যক্রম পরিচালনা করেছিলেন। ডলার সংকট বা জ্বালানি তেলের দাম যখন বিশ্ববাজারে চড়া ছিল, তখনও তিনি ভর্তুকি দিয়ে হলেও সাধারণ মানুষের ক্রয় ক্ষমতা নাগালের রাখার চেষ্টা করেছিলেন। আজ মানুষ সেই সময়ের স্থিতিশীলতার কথা মনে করছে। বর্তমান সরকারকে বুঝতে হবে, যদি আপনারা দ্রুত মানুষের জীবনে স্বস্তি না ফেরাতে পারেন, তবে জনগণের ক্ষোভ আগ্নেয়গিরির মতো ফেটে পড়বে। বাঙালি জাতি ধৈর্যের চরম পরীক্ষা দিতে জানে, কিন্তু পেট যখন দেয়ালে ঠেকে যায় তখন তারা বিচার করতে ভুল করে না। যারা আগাম দাম বাড়ার ঘোষণা দিচ্ছেন, তারা হয়তো সাধারণ মানুষের দীর্ঘশ্বাস শুনতে পাচ্ছেন না, কিন্তু মনে রাখবেন, বাজারের প্রতিটি আগুনের আঁচ আপনাদের সিংহাসন পর্যন্ত পৌঁছাতে পারে। জনগণ আজ সচেতন, তারা দেখছে কারা বাজারে সিন্ডিকেট করছে আর কারা তাদের মদত দিচ্ছে। যদি অযোগ্যতা বা অনিচ্ছার কারণে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে না আসে, তবে এই দেশের মানুষ অতীতে যেমন রাজপথে ফয়সালা করেছে, ভবিষ্যতের তার ব্যত্যয় হবে না। আপনাদের হাতে সময় কম, দ্রুত অ্যাকশন নিন, মজুতদারদের ধরুন এবং আর সরকারের ভেতরে বসে থেকে আগাম ভীতি ছড়ানো বন্ধ করুন। মানুষের স্বস্তি হোক আপনাদের একমাত্র লক্ষ্য। শেখ হাসিনার আমলের ক্রাইসিস ম্যানেজমেন্টের সাথে বর্তমানের কি সত্যি আকাশ পাতাল পার্থক্য? আমি বলি, পার্থক্য তো হবেই। বর্তমানে যারা সরকার চালাচ্ছেন তারা একদম ইম্যাচিউরড, অনভিজ্ঞ। প্রধানমন্ত্রী জীবনে প্রথম সংসদ সদস্য হয়েছেন, প্রধানমন্ত্রী জীবনে প্রথম সরকার পরিচালনায় বসেছেন। এমন কোনো দূরদর্শীও নয় এবং এমন কোনো মাঠের রাজনীতি বিশাল দীর্ঘদিন ত্যাগ করে যে তিনি রাজনীতিতে এসছেন, করে রাজনীতি করছেন, তাও কিন্তু নয়। দীর্ঘদিন অনলাইনে রাজনীতি করেছেন, বাংলাদেশে অনলাইনে রাজনীতি নিয়ন্ত্রণ করেছেন। সেখান থেকে প্রধানমন্ত্রিত্ব, এবং প্রধানমন্ত্রী হয়ে তিনি ক্রাইসিস কতটা মেটাবেন সেটি এখন দেখার বিষয়। যদি মেটাতে না পারেন, তাহলে তারও মূল্য দিতে হবে তাকে। কাজেই আমরা বলছি যে সরকার কি অল্প সময়ে উষ্টা খাবার উপক্রম? বিপাকে কি বিএনপি সরকার? বহুমুখী বিপাকের মধ্যে পড়ে গেছে। আজকে থেকে সেটা শুরু হয়ে গেছে, জ্বালানি তেল থেকে শুরু হয়ে গেছে। সামনের দিনগুলোতে আরো নানামুখী বিপাক আমরা দেখব। যদি ম্যানেজ না করতে পারে সরকার, তবে এই সরকারের এই যে বিশ্ব পরিস্থিতি, বিশ্বযুদ্ধ, এটা সেটা বলে পার পাওয়া যাবে না। জনগণ কিন্তু ছাড় দেবে না, তার জন্য প্রস্তুত থাকতে হবে। আমরাও দেখতে থাকি যে সামনে কি ঘটছে। এই মুহূর্তে এ পর্যন্ত।